অপেক্ষা। সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন, বয়স 5 বছর 3 মাস। মাথা ভর্তি কোকড়া চুল, লম্বাটে ধরনের মুখ। মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায়। আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভুরু কুঁচকানোর এই বদভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভুরু কুঁচকে ফেলেন। সেই কুঁচকানো ভুরু সহজে মসৃণ হয় না। সুরাইয়া বলল, ইমন, একটা কাজ করো, আমার শোবার ঘরে যাও, ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো। ইমন বলল, কেন? আমি যেতে বলছি এই জন্য যাবে, সবকিছুতে কেন কেন করবে না। ইমন সরু গলায় বলল, সবকিছুতে কেন কেন করলে কি হয়? সুরাইয়া বিরক্ত গলায় বলল, খুব খারাপ হয়। বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সে কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে যেন। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে, খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায়ই অর্থহীন কথা বলে, এই সত্য সে ধরতে শুরু করেছে। ইমন আয়নার সামনে গেল, ঠোঁট টিপে ভুরু কুঁচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছেন, না হাসলে মজার কিছু ঘটবে না। কাজেই সে সামান্য হাসল, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না। মজার কিছু ঘটল না, ঘটবে না তা সে জানত। বড়রা ছোটদের ভোলাবার জন্যে মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো তার দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলায় মার কাছে তার এখন যেতে ইচ্ছে করছে না। সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে, তবে মার দিকে ফিরেও তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোর মার উপর তার রাগ লাগছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো, তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটতো। ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাবার জন্য তার চেহারা গেছে পাল্টে, তাকে চেনা যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে, মা আমার দাঁত পড়ে গেছে, মা আমার দাঁত পড়ে গেছে। সেরকম কিছুই হলো না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মার সামনে দিয়েই সে যাচ্ছে, অথচ সে তার দিকে ফিরে তাকাচ্ছে না। সুরাইয়া ডাকল, এই বেটা, এই। ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে? রোবট মানব। কোনো কিছুতে কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হবার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন এমন নির্বিকার। দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা। তিনি ইমনকে দেখে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছে করলো না। সে রওনা হলো দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো। সুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল, ভাবি একটু চা খাও না। ফিরোজের বেশ কদিন ধরে জ্বর চলছে, তার চোখ লাল। শেভ করছে না বলে খোঁচা খোঁচা দাড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে। অসুখ বিসুখ তাকে খুব কাবু করে। এই কদিনের জ্বরেই সে শুকিয়ে চিমসা হয়ে গেছে। সুরাইয়া বলল, তোমার জ্বরের অবস্থা কি? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জল বসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে গোটা গোটা কি যেন উঠছে। বলো কি, চিকেন পক্স হয়েছে? ফিরোজ হাসি মুখে বলল, হয়েছে, এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটাও জল বসন্তের মতোই ভয়াবহ। আমি এমএ পরীক্ষা দিচ্ছি না ভাবি। ড্রপ দিচ্ছ? ড্রপ না, পড়াশোনার পাঠ শেষ করে দিলাম। এমএ পাস বেকার শুনতে খুব খারাপ লাগে, বিএ পাস বেকার শুনতে তত খারাপ লাগে না।
শখানেক টাকা দিতে পারবে ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথায় বের হবে? ফিরোজ গম্ভীর মুখে বলল, সব বন্ধু বান্ধবের বাসায় যাব। MA পরীক্ষা যে দিচ্ছি না এই খবরটা দেব, এবং জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসব। ওরা বুঝবে কত ধানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকা, নো মিল্ক নো সুগার। আচ্ছা থাক, চা লাগবে না। লাগবে না কেন? চা খাবো ভেবেই কেমন বমি বমি পাচ্ছে। চায়ের বদলে টাকা দাও। 100 না পারলে 50, 50 না পারলে 20। সুরাইয়া শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো। কোথাও বের হও না, শুয়ে রেস্ট নাও। কয়েকদিন আগে জন্ডিস থেকে উঠেছ। ফিরোজ শোবার ঘরের দিকে চলে গেল। বিছানায় শুয়ে থাকার জন্য গেল না, কাপড় বদলাবার জন্য গেল। 4 দিন ঘরে থেকে তার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে। জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারেও সে রসিকতা করছে না। সে আসলেই ঠিক করে রেখেছে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে, যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে। আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে। ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়ে যাচ্ছে, হেসকির মতো উঠছে। সুরাইয়া ভুরু কুঁচকে ফেলল। তার কোনো কথাই তো ছেলে এমন করে হাসে না। শাশুড়ির ঘরে এমন কি ঘটলো যে হাসতে হাসতে ছেলের হেঁচকে উঠে গেল? বাচ্চারা বাচ্চাদের সঙ্গ পছন্দ করবে, 70 বছরের একজন বৃদ্ধার সঙ্গ তার এত পছন্দ হবে কেন? সুরাইয়ার সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে তার দাদির সঙ্গে থেকে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে। আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকোনার ভাষায় কথা বলেন। বিছুনাইন্না বাও দে, অর্থাৎ পাখা এনে বাতাস কর। জাতীয় অদ্ভুত ভাষা। শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করে। ইমন এর মধ্যে তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে। খুব স্বাভাবিকভাবে সে শব্দগুলো বলে, আর সুরাইয়া আতঙ্কে অস্থির হয়। এই তো কয়েকদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল, ব্যথা করছে। সুরাইয়া বলল, কোথায় ব্যথা করে? পেটে? ইমন বলল, না পেটে না। তাহলে কোথায়? ইমন ভুরু কুঁচকে বলল, পুন্দে ব্যথা। সুরাইয়া হতভম্ব। পুন্দে ব্যথা মানে? এটা কোন ধরনের ভাষা? সুরাইয়া প্রায় কেঁদে ফেলার উপক্রম করল। এই ছেলে কি সব ভাষা শিখছে? ইমন সরু চোখ করে মার দিকে তাকিয়ে আছে। তার কোথাও কোনো ব্যথা নাই। সে একটা নতুন শব্দ শিখেছে, মার ওপর সে সেই শব্দের প্রভাব লক্ষ্য করছে। বুঝতে পারছে প্রভাব ভয়াবহ। কাজে এই শব্দ তাকে আরো ব্যবহার করতে হবে। সুরাইয়া শাশুড়িকে এসব নিয়ে কিছু বলতে পারছে না। তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুরাইয়া অবশ্যই বলতো। তিনি প্রতি বছর মাসখানেকের জন্য ছেলের কাছে থাকতে আসেন। সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখের ওপর বলা যায় না, আপনি আমার ছেলেকে আজেবাজে ভাষা শেখাবেন না। তিনি যখন পান খেয়ে মেঝেতেই পিক ফেলেন তখন তাকে বলা যাবে না, মা আপনি আর পানের পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলবেন। তার শাশুড়ির যে ব্যাপারটা সুরাইয়ার অসহ্য লাগে তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ ব্লাউজ কিছুই পরেন না। তার নাকি দম বন্ধ লাগে। সুরাইয়া লক্ষ্য করেছে ইমন কৌতূহলী চোখে তার দাদুর আদুল গায়ের দিকে তাকিয়ে থাকে। এই বয়সের বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র। ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত, এটাও তার একটা কারণ হতে পারে। এখন বাজছে 11টা। ফিরোজ জ্বর নিয়েই বের হয়ে গেছে। মনে হচ্ছে সে তার MA পরীক্ষা সত্যি দেবে না। ফিরোজের একটা ব্যাপার আছে, হাসি তামাশা করেও যা বলে তাই। সুরাইয়া গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার হাতে ক্রিমের একটা কৌটা। কৌটায় ইমনের দাঁত। দাঁতটা সুরাইয়া সকালবেলায় বিছনায় ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে। ইমন নিশ্চয়ই দাঁতটা পেয়ে খুব খুশি হবে। একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল, এখন নেই। ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে। ইমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না। আকলিমা বেগম ডাকলেন, বৌমা হইন্না যাও। সুরাইয়া তার শাশুড়ির দরজার সামনে দাঁড়ালো। তার মনটাই খারাপ হয়ে গেল। কি বিশ্রী ব্যাপার! আকলিমা বেগমের শরীরের ওপরের অংশে আজ কোনো কাপড় নেই। শাড়ির ওপরের অংশটা তিনি কোমরে প্যাচ দিয়ে পড়ে আছেন। আকলিমা বেগম হাসি মুখে বললেন, কারবার দেখছো? ইমনের দাঁত পড়ছে। সুরাইয়ার গা কাটা দিয়ে উঠল। ইমন্না? ইমন্না আবার কি? তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমন্না রাখতে হবে?
বান্দরটারে কি সুন্দর লাগতাছে দেখো। বান্দর আবার ফোকলা দাঁতে হাসে। ও বান্দর, তুই হাসস কেন? ইমন না বান্দর হাসে, ভ্যাক ভ্যাকাইয়া হাসে। ইমন কি হাসবে? আকলিমা বেগম হেসে কুটি কুটি হচ্ছেন। তিনি পা লম্বা করে দেওয়ালে হেলান দিয়ে বসেছেন। ইমন বসে আছে তার ছড়ানো পায়ের উপর। তিনি মাঝে মাঝে পা নাড়ছেন। ইমন আনন্দ তাতেই উথলে পড়ছে। আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন। দাঁত পড়া কুলি পড়া, মধ্যখানে খাল, বুড়ি বেটি হাইগা থুইছে, 22 হাত লম্বা নাল। এবার হাসার পালা ইমনের। এমন মজার ছড়া মনে হয় সে তার ইহজীবনে শোনেনি। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন আসো তো। আকলিমা বেগম বললেন, থাউক না, খেলতাছে খেলুক, তুমি তোমার কাম করো। ও ইমন না, দাঁতের ফাঁক দিয়া স্যাপ ফেল দেখি তো। ইমন দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেলল। সেই থুতু পড়ল তার দাদির গায়ে। তিনি হেসে কোটি কোটি হচ্ছেন। তার নাতিও হেসে ভেঙে পড়ছে। আনন্দের আজ যেন বান ডেকেছে। সুরাইয়া তাকালো ছেলের দিকে। ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভেতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। আহারে, ছেলেটাকে কি সুন্দর লাগছে। সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সুরাইয়া নিজে এত ফর্সা না, তার বাবাও না। ছেলে এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছেলের চেহারা আজ আরো সুন্দর হয়ে গেছে। দাঁত পড়া ছেলেটার অদ্ভুত মুখটাই ক্রমাগত চুমু খেতে ইচ্ছে করছে। শাশুড়ির পায়ের ওপর থেকে ছেলেটাকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছে করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালা বাসায় থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করে না। হাসানুজ্জামান অনেকবার বলেছে এক্সট্রিম এমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলে টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়। উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষ মায়া মায়া গলায় কথা বলছে। সুরাইয়ার একটা ছেলে মানুষের স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক, কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়া নিশ্চয়ই কোনো এক্সট্রিম এমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবা রেগে যাবার সম্ভাবনা আছে, তবে রাগটা সে প্রকাশ করবে না। যত রাগই হোক মায়া মায়া করে কথা বলবে। ফিরোজের জলবসন্ত, এটাও দেবার মতো খবর। সে এমএ পরীক্ষা দেবে না, এটাও বলা যেতে পারে। অনেক কিছুই তো আছে বলার মতো। অবশ্যই আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে, সেই খবরটা টেলিফোনে দেয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করল। ভারী এবং রাগী গলার এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চাই? এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তির যোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বলল, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বলল। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়া মায়া গলায় বলল, কে? সুরাইয়া, কেমন আছো? সুরাইয়ার এত ভালো লাগলো যে চোখে প্রায় পানি এসে গেল। সে বোকার মতো বলে বসলো, এখনো আসছো না কেন? অফিস ছুটি হোক তারপর আসবো। শোনো, ইমনের দাঁত পড়ে গেছে, ওপরের পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে? 6 বছরে দাঁত পড়ে, ওর 5 বছর 3 মাস। ও আচ্ছা। তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠছে। ওর ধারণা জলবসন্ত, সে জলবসন্ত নিয়েই বাইরে গেছে। ও আচ্ছা। আমাকে বলছিল সে এমএ পরীক্ষা দেবে না। নিশ্চয়ই ঠাট্টা করেছে। আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করবো কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না।
তোমার বড় সাহেব, উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে। আমাকে টেলিফোন দিয়েছে। বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহে। ডাইরেক্ট লাইন না, পিবিএক্স লাইন। গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা কি বলার মতো কোনো ব্যাপার? অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না। আচ্ছা শোনো, তুমি আমাকে কার্ড ফোনের একটা কার্ড করিয়ে দেবে? আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরায়া শুনল ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো। তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরায়া, 4টার সময় আমাদের একটা মিটিং আছে। আমাকে সেই মিটিংয়ের ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যে। কাজেই তোমাকে টেলিফোন রাখতে হবে। সুরায়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা। আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি। তারপর কোনো একটা স্টুডিওতে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি। বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা। সুরায়া, রাখি। ইমনের বাবা টেলিফোন রেখে দিল। সুরায়া তারপরেও বেশ কিছু সময় টেলিফোন কানে ধরে রাখল। পোপো শব্দ হচ্ছে। শব্দটা শুনতে এমন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে, এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেবার মতো। বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরায়া মনস্থির করতে পারছে না। তার বড় ভাই জামিলুর রহমান শুকনা ধরনের মানুষ। নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝেন না। তিনি কোনো কিছুতে বিরক্তও হন না বা আনন্দিতও হন না। সুরায়া ভাইজানের বাড়িতে টেলিফোন করল। জামিলুর রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরায়া বলল, ভাইজান, আমি সুরায়া। কি ব্যাপার? না, কিছু না, এমনি খবর নেওয়ার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি? ভাবি ভালো আছেন? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিতুর কি দাঁত পড়েছে? মিতুর বয়স তো ইমনের কাছাকাছি। ইমনের 2 মাসের ছোট। মিতুর দাঁত পড়েনি? জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হুম। হজমের যে সমস্যা ছিল, সমস্যা মিটেছে? না, আছে। সুরায়া, এখন রাখি। আমাকে একটু পুরনো ঢাকায় যেতে হবে। তোরা একদিন চলে আসিস, জামাইকে নিয়ে আসিস, তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরায়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরায়া তারপরেও টেলিফোন কানে দিয়ে রাখল। পোপো শব্দ হচ্ছে, মন খারাপ করা শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে এক একটা দিন এক এক রকম হয়ে আসে। কোনো কোনো দিন মন খারাপ হবার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। আজ মনে হয় সেরকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বাজে, ইমনের বাবা এখনো আসছে না। সুরায়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা থাকে সেদিন দেরি হয়, এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এ জাতীয় কিছু। রাতে না খাইয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরায়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরে উকি দিল। ফিরোজও ফেরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। সে প্রায়ই রাত বিরেতে বাড়ি ফেরে। একবার ফিরেছিল রাত 3টায়। কিন্তু ইমনের বাবা তো কখনো এত দেরি করে না। সত্যিকারের কোনো বিপদ হয়নি তো? বড় শহরের বিপদগুলোও হয় বড় বড়, কোনো কারণ ছাড়াই হঠাৎ গন্ডগোল লেগে যায়। গাড়ির কাঁচ ভাঙা হতে থাকে, ককটেল ফুটতে থাকে। একসময় পুলিশের গাড়ি আসে। বেশিরভাগ সময় পুলিশরা গাড়ি থেকে নামে না। যদি নামে তাহলে নিরীহ মানুষ যারা সাতেও নেই পাঁচেও নেই তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠি পেটা করে, মাথা ফাটিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না সেদিন ফুটপাতে ট্রাক উঠে পড়ে। এই অদ্ভুত শহরে নিশ্চিন্ত হয়ে ফুটপাতে হাঁটারও কোনো উপায় নেই। আজ কি শহরে কোনো গন্ডগোল হচ্ছে? পত্রিকায় তো কিছুই লেখেনি। পত্রিকাটা অবশ্যই সুরায়ার ভালো মতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায়, এতে সময়টা কাটবে। সুরায়ার কেন জানি মনে হচ্ছে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরায়া পত্রিকা নিয়ে বসলো। রাত 12টা 5 পর্যন্ত সে পত্রিকা পড়ল। কেউ এলো না। সুরায়ার বমি বমি লাগছে।
এই বমি উদ্বেগজনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরো একজন মানুষ বাস করছে। সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। মানুষটার কথা হাসানকে এখনো বলা হয়নি। আজ বলে ফেললে কেমন হয়? শুধু তার শাশুড়ি জানেন। ছেলের বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি নিচু গলায় বললেন, ও বউ, তোমার কয় মাস? সুরাইয়া হতভম্ব। তার মাত্র 3 মাস চলছে। কারো কিছু বোঝার কথাই না। তিনি কি করে বুঝলেন? পুরনো দিনের মানুষদের চোখ এত তীক্ষ্ণ। আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে সুরাইয়া তার উদ্বেগের খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত। তাকে কি ডেকে তুলবে? না, আরো 8 ঘন্টা যাক। তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবেন, কান্নাকাটিও শুরু করতে পারেন। এই বয়সের মানুষদের মাথা ঠিক থাকে না। আকলিমা বেগমের মাথা একটু মনে হয় বেশি রকমের বেঠে। তিনি রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত 1টার দিকে জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা বলা, বারান্দায় হাঁটা, মাঝে মধ্যে গানের মতো সুর করে কি জানি বলে। শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে উঠে বলেছিল, আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলেছে, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছে। কথাগুলো কি বুঝতে পারছো? না। উনি কি সবসময় এরকম করেন, না আজই করছেন? প্রায়ই করেন। ফালতু আলাপ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারিদিকে খুব উঁচু করে দেওয়াল দিয়েছে। দেওয়ালে আবার সুচালো লোহার শেক বসানো, যেন চোর দেয়াল টুপকে ঢুকতে না পারে। গেট আছে। গেটে দারোয়ান নেই। সব ভাড়াটের কাছে একটা করে চাবি দেয়া। রাত বিরেতে কেউ ফিরলে চাবি দিয়ে গেট খুলে ঢুকতে হবে। 3তলা বাড়ির 1তলায় 2জন ভাড়াটে থাকেন। 3তলায়ও 2জন ভাড়াটে। দোতলার সবটা নিয়ে থাকেন বাড়িওয়ালা। এদের কারোর সঙ্গেই সুরাইয়ার কোনো যোগ নেই। যোগ থাকলে ভালো হতো। আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়াদের পাশের ডান দিকের ফ্ল্যাটে থাকেন আব্দুল মজিদ সাহেব। বেটে খাটো মানুষ, গাট্টা কুট্টা চেহারা, মুখে সবসময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে বের হন, তখন ভুরভুর করে জর্দার গন্ধ পাওয়া যায়। সুরাইয়ার সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকারি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়ার কয়েকবারই ইচ্ছে করেছে বলে, আপনি এভাবে তাকান কেন? এভাবে তাকাবেন না। আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে কিছু বলছি না। কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উলের কাঁটা দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যত বড়ই হোক, আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগে পড়ে। দরজায় ধাক্কা দিলেই সে দরজা খুলে দেবে। কোথায় টেলিফোন করবে? ভাইজানের বাড়িতে। তাকে কি বলবে? ভাইজান 10টার ভেতর ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ঙ্কর বিপদ এ কথা বললে তাকে হয়তো ডেকে দেবে। তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবেন, এত রাতে কোথায় খোঁজ করবি? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1-2 রাত বাইরে থাকেই। অফিসে কি কেউ রাত পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে যাওয়া। নাম হাসানুজ্জামান, বয়স 32, পরনে চেক ফুল শার্ট, খয়েরি প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, হালকা পাতলা। টেলিফোনে তার গলার স্বর খুব মিষ্টি। সুরাইয়া চমকে উঠল। ছি ছি, এসব সে কি ভাবছে? হাসপাতালের কথা মনে আসছে কেন? মানুষটা হাসপাতালে কেন যাবে? কুচিন্তা মনে আসা ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারান্দায় বসে আছো কেন? সুরাইয়া উঠে দাঁড়ালো। আকলিমা বেগমের ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে এসেছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে গান গেয়ে কাটাবেন। সুরাইয়া বলল, আম্মা, ও এখনো ফেরেনি। রাত কত হইছে? 2টা বাজতে 5 মিনিট। রাত তো মেলা হইছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও, তুমি গিয়া ভাত খাও।
চিন্তার কিছু নাই, পুরুষ মানুষ 2-1 রাত দেরি করেই, এটা নিয়ে চিন্তার কিছু নাই। বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, তাস খেলতাছে। ও তাস খেলে না মা। খেলে না বললা যে কোনোদিন খেলবো না এমন কোনো কথা নাই। বিলাই আর পুরুষ মানুষ এই 2 জাতের কোনো বিশ্বাস নাই, 2টাই ছোকছুকানি জাত। যাও ভাত খাইতে যাও, আমি বসতেছি। যাও কইলাম। সুরাইয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তার শাশুড়ি এই একটা বিষয় নিয়ে কথা বলতে থাকবেন, ভাত খাও ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরাইয়ার প্রচন্ড খিদে পেয়েছিল। খিদের যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছিল। এখন একেবারেই খিদে নেই, বরং বমি বমি ভাব হচ্ছে। 1 গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক না থাকুক লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারে না, গরম ভাত ছাড়া খেতে পারে না। পাতে যখন ভাত দেওয়া হবে তখন সেই ভাতে ফ্যান মাখা থাকতে হবে, ফ্যান ভাত থেকে ধোঁয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপ কপ করে কিভাবে খায় কে জানে। সুরাইয়া চুলা ধরালো। রাতের বেলা হাসান যখন বলে ভাত বাড়ো খিদে লেগেছে, তখনই সে চুলা ধরিয়ে আধা পট চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে খেতে আসতে আসতে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাতেও তো কিছু সময় যাবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারেন না, খাটে বসতে পারেন না। রাতে ঘুমোবার সময়ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরাইয়া মেঝেতে মশারি খাটিয়ে দিতে চেয়েছে, তিনি রাজি হননি। মশারা নাকি তাকে কামড়ায় না। বুড়া মানুষের রক্তে কোনো টেস নাই গো বউ, শরীরে মশা বয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলো জড়ো করছেন, যেন এরা মহামূল্যবান কোনো প্রাণী। এদের মৃতদেহগুলোর প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধড়ফড় করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটা আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ঙ্কর কোনো রাত? তার 70 বছরের জীবনে অনেক ভয়ঙ্কর রাত এসেছে এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিয়েই হাত টেনে নিল। রাঙা বউ ইন্দুরে কামড় দিয়েছে। কবুতরের বাসাতে ইন্দুর না, ইন্দুর না, সাপ, বিরাট এক সাপ। তাদের চোখের সামনে কবুতরের খোপ থেকে বের হয়ে এলো। দুজনেই হতভম্ব। আকলিমা বেগম দিশা হারালেন না, সঙ্গে সঙ্গে পাটের কোষ্টা দিয়ে হাত বাঁধলেন। ওজা আনতে লোক পাঠালেন। কালা গরুর দুধে হাত ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নেই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় আশায় বুক বাঁধলেন। ওঝা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানেক ঝাড়ফুঁকের পর বাঁধন খোলা হলো। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, হাত জ্বলা যাইতেছে, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানির গ্লাস হাতে নিয়ে মুখে দেবার আগেই লোকটা মারা গেল। এসব কথা আকলিমা বেগম মনে করতে চান না, তবু মাঝে মধ্যেই মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না, ভরা গ্লাস হাতে নিয়ে ধরফর করে মরে গেল। এই দুঃখ কম কি? জগতের কোনো দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান। আজ তার জন্য কি দুঃখ অপেক্ষা করছে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ, দুঃখ পেয়ে অভ্যাস নেই। বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সহনীয় মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতকে এই জন্য বলে কাল রাত। কাল দিন বলে কিছু নেই, এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন, নরম মেয়েগুলো কঠিন বিপদ সামাল দিতে পারে, শক্ত মেয়েগুলো পারে না, চিত হয়ে পড়ে যায়। এই শক্তের একটা গেরাম্মা নাম আছে, চিত শক্ত। আম্মা, চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরে এলে তার চা খাবার রোগে ধরে। বউটা এই ভয়ঙ্কর সময়েও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদ সামাল দিতে পারবে। বৌমা,
বাজে কয়টা? 2:25। রাত কাটতে বেশি দেরি নাই। তুমি ভাত খাইছো? হুম। তুমি ভাত খাও নাই, মিছা কথা বলছো। মুরব্বির সাথে মিছা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ারটা আনতে আমার সামনে বও, তোমার লগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসলো। কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা, মন দিয়ে শোনো, আমি একটা গণা গুনছি। গণার মধ্যে পাইছি হাসান ভালো আছে, কাজেই মন খারাপ করবা না। সে আসবো সকালে। কি গণা গুনেছেন সেটা তুমি বুঝবা না। আমি পুরনকালের মানুষ, আমি অনেক গণা জানি। আকলিমা বেগম কোনো গণা জানেন না। বাচ্চা মেয়েটার মন শান্ত করার জন্যে কিছু মিথ্যা কথা বলা। এই মিথ্যা বলার জন্যে তার পাপ হচ্ছে, আবার মেয়েটার মন শান্ত করায় পুণ্য হচ্ছে। পাপ পুণ্যে কাটাকাটি হয়ে সমান সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে। তাকে বাথরুম করাতে হবে। সুরাইয়া ছেলের কাছে গেল। আকলিমা বেগম আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছেলে ফুটছে না, এই দুশ্চিন্তা এখন আর তার মাথায় নেই। গণার ব্যাপারে যা বলেছেন তা সর্ব মিথ্যা। বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বউটা তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুবই পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্য সে খুবই ব্যস্ত। আকলিমা বেগমের ঘুম পাচ্ছে, তিনি বারান্দা থেকে উঠলেন। কিছুক্ষণ ঘুমালেও কাজে আসবে। সকালে কোনো ভয়ঙ্কর সংবাদ এসে উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করলো, পানি খেলো, সবকিছুই ঘুমের মধ্যে। সুরাইয়া তাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায়, পেটে কৃমি হওয়া বিচিত্র কিছু না। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকলো, ও বাবু, বাবু। ইমন ঘুমের মধ্যেই বলল, কি? তোমার বাবা এখনো আসছে না কেন গো বাবু? আমার খুব অস্থির লাগছে। ইমন আবারও বলল, আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পায়ে পানি ঢালার শব্দ হলো। এই শব্দ সুরাইয়ার পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলেই প্রথম যে কাজটা করে, বালতি থেকে পানি নিয়ে পানি পায়ে ঢালে। তার জন্যে বালতি ভর্তি পানি এবং একটা মগ বারান্দায় রাখা থাকে। সুরাইয়ার শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়ে যে দেখবে সে শক্তিও তার নেই। বারান্দায় যেতে ভয় লাগছে। গিয়ে যদি দেখে সে না, ইমনের দাদি নামাজের অজু করছেন। রাত বিরেতে অজু করার অভ্যাস তার আছে। নামাজের জন্য অজু করবেন, তারপর নামাজ পড়তে ভুলে যাবেন। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া জবাব দিতে পারল না। তার মাথা ঘুরে উঠল। সে হাত বাড়িয়ে দেয়াল ধরতে চেষ্টা করলো, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল। ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারে না। রিকশায় চড়লেই মনে হয় কাত হয়ে রিকশা পড়ে যাবে। সে ছিটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশ 7 নাম লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে সে পটপট জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে, সেই গন্ধটা হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসেবে দেখবে ট্রাকের মাডগার্ড। ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে। সমস্যাটা মনে হয় বাড়ছে। রিকশায় উঠেই সে সারাক্ষণ পেছন দিকে তাকিয়ে থাকে। এই বুঝি ট্রাক এলো। বিদেশে এ জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যায়। বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে। সে যেমন করছে। ফিরোজের ধারণা সে পুরাপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ যে রিকশা পছন্দ করে না। তারপরেও প্রায় সারাদিনই রিকশার ওপর থাকে। রিকশা ভাড়া করে ঘন্টা হিসেবে। সারা দিনের জন্য ভাড়া করলে সস্তা পাওয়া যায়। সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া 200 টাকা। দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং মাঝে মধ্যে চা, এই 200 টাকার বাইরে। এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিকশা ভাড়া করেছে, আজও করেছে।
গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হচ্ছে। আজ দুপুর 2টায় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে। ভদ্রলোকের নাম রকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। অনেকের অনেক হারানো ছেলেপুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তিকর মানুষ তো বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময়ে আসতে বলেন। দুপুর 2টা, বিকেল 3:30। ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তায় পরকাল, মন্ত্রতন্ত্র, ভূত প্রেত বিষয়। দুপুরবেলা ভূত প্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গরজটা তার। গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন, বলেই তিনি হাই তোলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করেই জিডি এন্ট্রি করিয়েছিল। তারপর জিজ্ঞেস করেছিল, এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেবেন? কি অ্যাকশন নিব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন? সব থানায় ইনফর্ম করা হয়। তারপর মানে? সব থানায় আপনারা জানালেন, তারপর থানাগুলো থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না। কিছুই করা হয় না? কি করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখে এরা কুল পায় না, মানুষ খুঁজে বেড়াবে কখন? তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দিই কেন? রেকর্ডের জন্য দিই। একটা রেকর্ড থাকলো। থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করালেন, ভাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছে হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যে এ ধরনের কেস গোটা 10 দেখেছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে। মেয়েরা ব্রথেলে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকর্মী হিসেবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে। কি বলছেন এসব? শুনতে খারাপ লাগছে? সত্যি কথা শুনতে সব সময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন। শরীরের জন্য ভালো। শরীরটা ভালো রাখুন। হেলথ ইজ ওয়েলথ। তাহলে আমি কি ধরে নেব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছু করবেন না? কিছুই ধরে নেবেন না। একটা ভালো উপদেশ দেই শুনুন। ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলিতে প্রতিদিন বিজ্ঞাপন দিন। খবরদার, কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফি ছাড়া আপনাকে দিয়ে দিলাম। গত কয়েক মাসে ফিরোজের অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, শুরুতে প্রতিদিন, তারপর সপ্তাহে একদিন, তারপর একটি পত্রিকায় প্রতি 15 দিনে একবার। শুধু দেশি পত্রিকায় না, একজনের উপদেশ শুনে কলকাতার আনন্দবাজার এবং স্টেটসম্যানেও বিজ্ঞাপন দিয়েছে। আরেকজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পারসন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করিয়েছে। এরা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিসিং পারসনের তালিকা তৈরি করে। একজন ফিরোজকে বলল ফিসফিসানি গলায়,
পাসপোর্ট অফিসে খোঁজ নাও তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে কিনা। মানুষের ভেতরে অনেক জটিলতা থাকে, চট করে বোঝা যায় না। আমি একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রী পুরুষ কন্যার জন্যে অসীম মমতা। হঠাৎ সে মিসিং পার্সন হয়ে গেল। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায়। খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে। অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে। কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি। অফিসিয়ালি এসব কাজে অনেক সময় লাগে। দালাল ধরলে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবে। 1000 টাকা খরচ হবে। 1000 না, ফিরোজের 3000 টাকা খরচ হলো। 3000 টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামানের নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি। একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলোর ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়, আপনি জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে। ওইসব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ডোমদের মাধ্যমে। এসব বিজনেসে অনেক হুঁশাস ব্যাপার আছে। হুঁশাস ব্যাপার মানে? ফিশি ব্যাপার। আমার এক দূর সম্পর্কের রিলেটিভ সম্পর্কে চাচা, তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাড় করে ফেল, যাকে বলে কম্বিং অপারেশন। শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন? কোথায়? মেডিকেল কলেজের ডিসেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করছে। লিভার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, হার্ট আরেক গামলায়। কাজে খোঁজ খবর যখন করছেন ভালো মতো করেন। লিভ নো স্টোন আনটার্নড। ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত। বিরক্তিটা কার ওপর সে জানে না, সম্ভবত তার ভাইয়ের ওপর। মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে। দুপুর 2টায় খিদা পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল, ইএসপি, ক্লেরিওভান্স, এস্ট্রেল, প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে। কোনো মানে হয়? কোনো মানে হয় না। ফিরোজের এখন ইচ্ছা করে নিজেরই নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট। তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হওয়া এবং আর ফিরে না আসা। রকিব সাহেব বাসায় ছিলেন। একটা বাচ্চা ছেলে এসে বলল, আব্বুর জ্বর, শুয়ে আছে। ফিরোজ বলল, আমি কি চলে যাব? ছেলেটি বলল, আপনাকে বসতে বলেছে। রকিব সাহেব 1 ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন। ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, আপনার নাকি জ্বর? রকিব সাহেব বললেন, শরীরটা একটু খারাপ যাচ্ছে। পরপর কয়েকদিন রাত জাগলাম। বয়স হয়েছে, আগের মতো আর রাত জাগতে পারি না। ফিরোজ বলল, আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন? রকিব সাহেব হাসি মুখে বললেন, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা একটু আলাদা। আমাদের তো ফ্যাক্স, ইমেল নেই। আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে, সময় লাগে। জি, বুঝতে পারছি। না, বুঝতে পারছেন না, বোঝাটা এত সহজ না। একটা ঘটনা বলি শুনুন। ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে। রকিব সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছা ফিরোজের নেই। সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটাই ভাওতাবাজি। খিদেই তার নাড়ি ভুড়ি হজম হয়ে আসছে, মাথা ঘুরছে। তার উচিত এই বাড়ি থেকে বের হয়ে সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা মাংস এবং গরম গরম পরোটার অর্ডার দেয়া, সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে। মাঝে মধ্যে পেঁয়াজে কামড়। প্রচণ্ড খিদের সময় হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছে করে। আজ পরোটা গোস্ত খেতে ইচ্ছে করবে, অন্য কোনো দিন অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করবে। ফিরোজ সাহেব, জি? আপনার কি শরীর খারাপ নাকি? চেহারা কেমন যেন মলিন লাগছে। জি না, শরীর ভালো আছে। চা খান, চা খেতে খেতে গল্প করি। আপনার মনের শান্তির জন্য বলে রাখি, আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম। অনিতা আমাদের ফিওসফিক্যাল সোসাইটির সদস্য, অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। সে আমাকে জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে। আমি কি 1 সপ্তাহ পরে আসব? আসুন, আগামী বুধবারে আসুন, রাত 10টার পর আসুন। অসুবিধা হবে না তো? জি না।
ওই রাতে আমাদের একটা সিয়েন্সও হবে। ইচ্ছে করলে অবজারভার হিসেবে থাকতে পারেন। সোসাইটির বাইরের কারোর থাকার অবশ্যই নিয়ম নেই, তবে আপনার ব্যাপারে আমি বলে টলে ব্যবস্থা করে রাখবো। জি আচ্ছা। এখন শুনুন আমার জীবনের একটি অদ্ভুত ঘটনা। 4 বছর আগের কথা, অক্টোবর মাস। তারিখটা হলো 9 তারিখ। সন্ধেবেলা এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। বছর 2 আগে তার একটা মেয়ে মারা গেছে। কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন। মৃতা মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান। আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারী জিনিসপত্র নিয়ে এসেছেন। মেয়ের ছবি এনেছেন, তার হাতে লেখা ডায়েরি এনেছেন। আমি বললাম, রেখে যান, দেখি কিছু করা যায় কিনা। মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন কিছু না, তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয়। প্ল্যানচেটে বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই। আহ্বান করলেও তারা আসে না। ফিরোজ জড়ানো গলায় বলল, ও। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে। ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প ফেটেছেন। এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে। ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে, লাভ হচ্ছে না, উল্টো আরো ঘুম পাচ্ছে। সব পদ্ধতি কোনো না কোনো সময়ে ব্যাকফায়ার করে, উল্টো দিকে চলা শুরু করে। তার বেলায় এখন তাই হচ্ছে। ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে ঘুম কেটে যায়। সে ভাবছে বাসায় পৌঁছে দেখবে তার মা আকলিমা বেগম আঁকাবাঁকা অক্ষরে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রতিটা সংবাদই দুঃসংবাদ। বাবা ফিরোজ, তুমি জমি টমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়াছ। আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি। লোকজনের হাতে এখন টাকা নেই। জমি কিনিবার ব্যাপারে কাহারও আগ্রহ নাই। তুমি মহা বিপদে পড়িয়াছ ইহা আমি জানি, কিন্তু কি করিব, আমি নিরুপায়। ফিরোজ সাহেব। জি স্যার। আপনার জ্বরটার আসছে নাকি? চোখ লাল, বোধহয় জ্বর আসছে। আজ বরং উঠি। গল্পের শেষটা শুনে যান। শেষটা না শুনলে মনের ওপর চাপ থাকে। এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর। তারপর কি হলো শুনুন। আমরা কয়েকটা সিয়েন্স করলাম এবং প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত, মৃত নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করছি। আত্মার অনেকগুলো স্টেট থাকে, নানান স্তরে তাদের বাস। পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের চিন্তাভাবনা দেহধারীদের মতো। ফিরোজ বাসায় ফিরল জ্বর নিয়ে। তার ঝেপে জ্বর এসেছে। জ্বর আসায় একটা সুবিধাও হয়েছে, পরোটা গোস্তের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছা করছে কাঁথার ভেতর ঢুকে পড়তে। দরজা জানলা বন্ধ করে কাঁথার ভেতরে ঢুকে কুণ্ডুলি পাকিয়ে যাও। মোটামুটি মাতৃগর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাও। এই স্টেটেরও নিশ্চয়ই কোনো নাম আছে। থিওসফিস্ট রকিব সাহেব বলতে পারবেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে, চেয়ারের ওপর দাঁড়িয়ে সিটকানি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কি রে? ইমন বলল, মা তোমাকে ডাকে। ফিরোজ বিরক্তিকর মুখে বলল, মা আমাকে ডাকবে কি রে বেটা? আমি তো এইমাত্র ঢুকলাম, ভাবি তো জানি না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকি। ইমনের মধ্যে রোবট টাইপ কিছু ব্যাপার আছে। মাথার ভেতর কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে। ফিরোজ বলল, যাচ্ছি, হাত মুখ ধুয়ে তারপর যাই। বুঝলি রে বেটা, শরীর ভালো না। থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি 103 জ্বর। মা তোমাকে এখনই ডাকি। ফিরোজ সোরায়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানো সাদা চাদর রক্তে মাখামাখি, চাদর থেকে গড়িয়ে মেঝেতেও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। সোরাইয়ার মুখ ছাই বর্ণ, প্রচণ্ড ব্যথা সে নিজের মধ্যে চেপে রাখছে, তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠার হাড়ের ওঠানামা দেখে। ভাবি, কি হয়েছে? সোরাইয়া ফিসফিস করে বলল, বুঝতে পারছি না, বোধহয় অ্যাবর্শন হয়ে যাচ্ছে। কি সর্বনাশের কথা! ভাবি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, তুমি আর কিছুক্ষণ এভাবে থাকো। সোরাইয়া জবাব দিল না, ঘোলাটে চোখে তাকানো। সেই ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না, এত সময় হাতে নেই। তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজাকোলা করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে। কোনো একটা বেবি ট্যাক্সিতে উঠে বেবি ট্যাক্সি আলোকে বলতে হবে, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, তাড়াতাড়ি। বেবি ট্যাক্সি ঝড়ের গতিতে যাচ্ছে। ফিরোজ সোরাইয়ার অচেতন শরীর কোলে নিয়ে বসে আছে।
ফিরোজের পাশে ইমন। তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে। সে অবশ্যই তার মায়ের মুখের দিকে তাকাচ্ছেও না। সে বেবি ট্যাক্সির সাইডের আয়নাটার দিকে তাকিয়ে আছে। এই আয়নায় বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে। বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে। কেমন গোল মুখ, চোখ দুটিও মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন। এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবেন? ছোট চাচা? স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচা সময় মতো আসবে তো? দেরি করে এলে তার খুব খারাপ লাগবে, কষ্ট হবে। সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা 6টায়। রাত 3টায় ডাক্তাররা তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগীর সম্পর্কে তারা খুব আশাবাদী। কিছু একটা করতে হয় বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া। এমন একটা বেঞ্চে একা একা বসেছিল। এত রাত হয়েছে তারপরেও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে কলা আর একটা বনরুটি কিনে দিয়েছেন। সে কলা এবং বনরুটি হাতে বসে আছে। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ওষুধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তবে কিছুক্ষণ পর পর এসে ইমনকেও দেখে যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা এসে ইমনকে বললেন, ইমন, তোর একটা বোন হয়েছে। তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নেই। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনো রাখা হয়নি। নাম রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই কলাটা এখনো খাসনি? না। আমাকে দে, খেয়ে ফেলি, খিদে চোখে অন্ধকার দেখছি। ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়ল। ইমন ছোট চাচার মাথায় কাছে জেগে বসে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। বেঞ্চটার পাশে চওড়া কম, ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারেন। পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি, এই চিন্তাটাও তাকে অভিভূত করছে। সবারই নাম আছে, শুধু তার বোনটার কোনো নাম নেই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনোদিনই তার নাম না রাখা হয়, তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে। কেউ তাকে খেলতে ডাকবে না। কি করে ডাকবে? মেয়েটার তো নামই নেই। আজ সারাদিন নানান রকম ভয়াবহ সমস্যা ইমন পার করেছে। তার চোখে এক ফোঁটা পানি আসেনি। এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল। সে যতবারই শার্টের হাতায় চোখ মোছে ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে যায়। তার একটা বোন হয়েছে, সেই বোনটার নাম নেই কেন? ইমন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তার হাতে চিকন করে কাটা এক টুকরা শশা। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শশা খায়। ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শশা খায় না। সে অনেকক্ষণ ধরেই শশা হাতে বসে আছে। তার কাছ থেকে তো খাচ্ছে না, বরং শশার টুকরো মুখের কাছে ধরলেই এরা মুখ, হাত, পা খোলসের ভেতরে ঢুকিয়ে ফেলছে। মনে হচ্ছে শশা ওদের জন্য ভয়ঙ্কর কোনো খাবার। মানুষের বাচ্চাদের কাছে দুধ যেমন, ওদের কাছে শশাও তেমন। কচ্ছপের বাচ্চা দুটা ইমনের জন্য এনেছে তার ছোট চাচা। এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমের লাল প্লাস্টিকের বালতিতে। মাঝে মাঝে ইমনের যখন খেলতে ইচ্ছে করে তখন সে বালতি থেকে তুলে আনে। পানি থেকে তোলার সময় তার একটু ভয় ভয় করে, কামড় দেয় কিনা। এখন পর্যন্ত কামড় দেয়নি। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চাদের দাঁত নেই বলে তারা কামড়ায় না। যখন তারা বড় হবে, দাঁত উঠবে, তখন কামড়াবে। তখন তাদের আর বালতিতে রাখা যাবে না, নদীতে ফেলে দিয়ে আসতে হবে। যে নদীতে কচ্ছপ ফেলা হবে সেই নদীর নাম বুড়িগঙ্গা। ঢাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ইমনের আজ স্কুল নেই। সে সকাল থেকে কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে। এদের সে নামও দিয়েছে। বড়টার নাম টম, ছোটটার নাম টমি। এরা দুজন একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে কোনো মিল নেই। শুকনাই ছেড়ে দেয়া মাত্র দুজন দুদিকে হাঁটতে থাকে। ইমন বইয়ে পড়েছিল কচ্ছপরা আস্তে হাঁটে। এখন সে জানি এটা মিথ্যা কথা। এরা 4 পায়ে বেশ দ্রুত হাঁটে, মুহূর্তের মধ্যে ঘরের কোণে চলে যায়। তাদের তখন খুঁজে পাওয়া মুশকিল হয়। সবচেয়ে বেশি দ্রুত হাঁটে টমি। ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে তখন তাকে সে একটা কচ্ছপের বাচ্চা দিয়ে দেবে। ইমনের ছোট বোনের নাম সুপ্রভা। মা বলেছেন
সুপ্রভা নামের মানে হচ্ছে সুন্দর সকাল, গুড মর্নিং। কিন্তু ছোট চাচা বলেছেন সুপ্রভা মানে সুন্দর আলো। কারটা ঠিক সে জানে না। ইমন ঠিক করে রেখেছে কোনো একদিন সে তাদের মিসকে জিজ্ঞাসা করবে। সুপ্রভা এখনো খুবই ছোট, বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে তার কাঁদতে ইচ্ছে করে, তখন সে কাঁদার জন্য জাগে, খানিকক্ষণ কেঁদে আবার ঘুমিয়ে পড়ে। ইমন তার সারা জীবনেও এমন কাঁদুনে বাচ্চা দেখেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কারো ওপর রাগ করে বা ব্যথা পেয়ে কাঁদে না, কোনো রকম কারণ ছাড়া কাঁদে। সুপ্রভার কান্না দেখতে ইমনের খুব ভালো লাগে। সে মাঝে মাঝে সুপ্রভার কান্না দেখতে যায়, কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না, কারণ তার মা কঠিন গলায় বলে, এখানে কি করছো, যাও তো অন্যখানে যাও। আশ্চর্য, এত বিরক্ত করে। আগে ইমন কখনো তার মাকে ভয় পেত না, এখন পায়, কারণ মার মেজাজ সারাক্ষণ খারাপ থাকে। আগে মা তাকে পড়াতে বসতো, এখন বসায় না। সে যদি বই খাতা নিয়ে মার কাছে যায়, মা বলে, অনেক বিরক্ত করেছো, এখন যাও তো। অথচ সে কাউকেই বিরক্ত করে না, এমনকি কচ্ছপগুলোকেও না। কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে, সে তাকে লুকিয়ে থাকতে দেয়, সঙ্গে সঙ্গে বের করে আনে না। ওরা কচ্ছপ হলেও ওদেরও তো লুকোচুরি খেলতে ইচ্ছে করে, সে কেন ওদের খেলা নষ্ট করবে। হোমওয়ার্ক করার জন্য সে এখন যায় ছোট চাচার কাছে। ছোট চাচা তাকে মোটামুটি আদরই করেন। তিনি তার নাম দিয়েছেন হার্ড নাট। হার্ড মানে হচ্ছে শক্ত, আর নাট হলো বাদাম। হার্ড নাট হলো শক্ত বাদাম। ছোট চাচা তাকে কেন শক্ত বাদাম বলে তা সে জানে না, কখনো জিজ্ঞেস করেনি, কোনো একদিন জিজ্ঞেসে করবে। ছোট চাচা পড়াতে পড়াতে প্রায়ই বলে, কিরে হার্ড নাট, মন খারাপ? সে বলে না, কারণ তার মন খারাপ থাকে না, আবার মন ভালোও থাকে না। সুপ্রভার সঙ্গে সে যদি গল্প করতে পারত, তাহলে তার মন ভালো থাকতো, বা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকতো। মা গল্প তো করেই না, সামনে গিয়ে দাঁড়ালেও বলে, যা ভাগ, সামনে থেকে যায়, শুধু বিরক্ত। একদিন ঠাস করে একটা চড়ও মারলেন। আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেল, ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। তারপরেও সে একটুও কাঁদেনি, শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদত। তারপরেও ডাক্তার বললেন, বাহ, দারুণ ছেলে তো, ছেলের খুব সাহস। ছোট চাচা বললেন, সাহস হবে না, এ হলো হার্ড নাট, এ মোটেই সহজ জিনিস না। রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলেন। কাপ আইসক্রিম কিনে দিয়ে বললেন, শোন হার্ড নাট, তোর মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে, এখন তাকে বিরক্ত করবি না। ইমন অবাক হয়ে বলল, আমি তো তোকে বিরক্ত করি না। জানি তুই বিরক্ত করিস না, তারপরেও যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে থাকা। মার মেজাজ কখন ঠিক হবে চাচা? তোর বাবা ফিরে এলেই মেজাজ ঠিক হবে। বাবা কখন ফিরবে? এখনো ঠিক বলা যাচ্ছে না, তবে ফিরবে তো বটে। কতদিন আর বাইরে থাকবে? বাবা এখন কোথায়? আমরা এখনো ঠিক জানি না, মনে হয় ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে? ইন্ডিয়ার মধ্যপ্রদেশে। সেখানে খুব জঙ্গল তো, আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে। বাসার কথা একসময় মনে পড়বে, তখন হুট করে চলে আসবে। ইমনের ধারণা ছোট চাচা ঠিক কথা বলছেন না। বাবা ইন্ডিয়ার মধ্যপ্রদেশে থাকলে ছোট চাচা গিয়ে বাবাকে নিয়ে আসতেন। বাবা অন্য কোথাও আছেন, খুব কাছেই কোথাও। ইমন যখন রিক্সা করে স্কুলে যায়, তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন। তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয়, তারা মাঠে খেলতে থাকে, তখনও তিনি দেখে যান। একদিন তিনি চলে আসবেন, এ ব্যাপারে ইমন নিশ্চিত। এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছে না। বেশি দেরি হলে কচ্ছপগুলো দেখতে পারবেন না, কচ্ছপগুলো বড় হয়ে যাবে, তাদের ফেলে দিয়ে আসতে হবে বুড়িগঙ্গায়। ওরা নদীর পানির সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে, সেখান থেকে ভারত মহাসাগরে, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে। ছোট চাচা তাই বলেছেন। বাবা সম্পর্কে লোকজন প্রায়ই তাকে জিজ্ঞাসা করে, তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। ভালো লাগে না বললেও সে সহজভাবেই জবাব দেয়, তাদের ক্লাসের মিস ফারজানা, দেখতে খুব সুন্দর। একদিন টিফিন টাইমে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, ইমন, তোমার বাবা নাকি তোমাদের ছেড়ে চলে গেছেন? ইমন বলল, উনি বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? ইন্ডিয়াতে, মধ্যপ্রদেশে। মিস ফিক করে হেসে ফেলে বললেন, মধ্যপ্রদেশে? এত জায়গা থাকতে মধ্যপ্রদেশে কেন?
মধ্যপ্রদেশে অনেক বড় বড় জঙ্গল, বাবা জঙ্গল দেখতে গেছেন। ও আচ্ছা, খুব ভালো কথা। উনি কি তোমার মার সঙ্গে রাগ করে চলে গেছেন? জি না, বাবা কারোর সঙ্গে রাগ করে না। তোমার মা, তিনি রাগ করেন? জি করেন। কার সঙ্গে রাগ করেন? বুয়ার সঙ্গে করেন, ছোট চাচার সঙ্গে করেন। মা রোগা তো, এজন্য মার অনেক রাগ। রোগা মানুষদের খুব রাগ থাকে। রোগা মানুষদের খুব রাগ থাকে, এটা কে বলল? ছোট চাচা বলেছেন। উনিও রোগা, এই জন্য উনারও খুব রাগ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ইমন মার রাগের জন্যে খুব ভয়ে ভয়ে থাকে। টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয়। মা খুব যখন হইচই করতে থাকেন, তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয়। সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খারাপ লাগে না। সাউন্ডগুলো ভেবে নেয় কোন দৃশ্যে কীরকম সাউন্ড হবে, এখন সে মোটামুটি জানে। মা যখন অন্যদের ওপর রাগ করেন, তখন ইমনের তেমন খারাপ লাগে না। কিন্তু যখন সুপ্রভার ওপর রাগ করেন, তখন খুব খারাপ লাগে, কাঁদতে ইচ্ছা করে। সুপ্রভার ওপর মা প্রায়ই রাগ করেন। সুপ্রভা কেঁদে গলা ফাটিয়ে ফেলছে, মা ফিরে তাকাচ্ছেন না। বুয়া এসে যদি বলে, আপু কাঁদতাছি, তখন মা তীব্র গলায় বলেন, কাঁদছে কাঁদুক, তুমি তোমার কাজ করো। কাজ ফেলে চলে এসেছো কেন? ছোট চাচা একসময় উঠে এসে বলেন, ভাবি বাচ্চাটার কি হয়েছে? মা তখন বিরক্ত গলায় বলেন, জানি না কি হয়েছে, ওর মনের খবর আমি জানবো কিভাবে? কাঁদতে কাঁদতে তো গলা ভেঙে ফেলছে। গলা ভেঙে মরুক। ভাবি এসব কি কথা বলছো? আমার যা মনে আসছে বলছি। তোমাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। বাচ্চাটা পেটের খিদায় কাঁদছে, তুমি ফিরে তাকাচ্ছ না, এটা কেমন কথা? তুমি এমন চোখ মুখ শক্ত করে কথা বলছো কেন? তোমার ভাই তো কখনো মুখ শক্ত করে এমনভাবে কথা বলেনি। চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য আমি সরি। ভাবি শুনো, ফর গডস সেক, স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করো। স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করার মতো অবস্থা কি আমার আছে? ভাইজানের জন্য কষ্ট শুধু তুমি একা পাচ্ছ, আর কেউ পাচ্ছে না, এটা তুমি কি করে ভাবছো? কষ্ট পাচ্ছ ভালো কথা, কিন্তু একটা দুধের শিশুকে কষ্ট দেবে কেন? তার অপরাধটা কোথায়? খবরদার, তুমি আমার সঙ্গে চোখ লাল করে কথা বলবে না। ভাবি আমি চোখ লাল করে কথা বলছি না, আমি তোমার কাছে হাত জোর করছি, ওকে দুধ খেতে দাও। নাটক করবে না, নাটক আমার ভালো লাগে না। একে তোমরা নিয়ে কোথাও পালক দিয়ে দাও। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাই করব। আপাতত তুমি একে সামলাও। এই পর্যায়ে মা সুপ্রভাকে কোলে নেন। সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। তখন কান্না পেয়ে যায় ইমনের। সে ছোট চাচার ঘরে ঢুকে কাঁদতে শুরু করে। ছোট চাচা গম্ভীর গলায় বলেন, ইমন, তোকে কেউ মেরেছে? ইমন ফোপাতে ফোপাতে বলে, না, মারেনি। তোকে কেউ বকা দিয়েছে? না। তাহলে কাঁদছিস কেন? জানি না। পুরুষ মানুষ কি কাঁদতে পারে? না। তুই তো একই সঙ্গে কাঁদছিস, ফুসফুস করছিস এবং হেঁচকি তুলছিস। তিনটা নিষিদ্ধ জিনিস করছিস। চোখ মুছে কচ্ছপ নিয়ে আয়, একটা মজা দেখাবো। কি মজা? আগে নিয়ে আয়, তারপর দেখবি। ইমন কচ্ছপ নিয়ে এলো। ফিরোজ কচ্ছপ দুটো উল্টো করে মেঝেতে রেখে দিল। এরা খোলসের ভেতর থেকে মাথা পা বের করে সোজা হবার চেষ্টা করছে, পারছে না। ফিরোজ হৃষ্টচিত্তে বলল, এই হচ্ছে মজা। কি মজা? যত চেষ্টাই করুক এরা এখন আর সোজা হতে পারবে না। ছটফট করবে, কিন্তু পারবে না। বাইরের কোনো সাহায্য লাগবে। তুই বা আমি যদি সোজা করে দিই, তাহলেই সোজা হতে পারবে। মজাটা এইখানেই। মানুষেরও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়। মানুষ উল্টে যায়, ঠিক হবার জন্য ছটফট করতে থাকে, ঠিক হতে পারে না। বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া তখন সম্ভব না। তোর মার এখন এই অবস্থা চলছে, সে উল্টে গেছে, ঠিক হবার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। কাজেই তোর মার ওপর রাগ করেও কোনো লাভ নেই। মার ওপর তোর রাগ নেই তো? না, নেই। ভেরি গুড। আরেকটা কথা, যদি কোনো কারণে খুব মন খারাপ হয়, তখন কচ্ছপ উল্টে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি। তখন দেখবি মন ভালো হয়ে যাচ্ছে। কেন? কেন কেন করবি না? চড় খাবি। আচ্ছা, করব না। আজ ইমনের মন সামান্য খারাপ, বেশি না, সামান্য। এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় কিনা বলে সে উল্টাচ্ছে না। শসার টুকরা কেটে খেতে দিচ্ছে, এরা খাচ্ছে না। হাতে ধরে থাকলে এরা খায় না, কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে কুটকুট করে খায়। ইমন, এদিকে শুনে যাও। ইমনের বুক ধক করে ওঠে। আগে মা ডাকলে আনন্দ লাগতো, এখন মা ডাকলেই বুক ধক করে ওঠে।
ইমন কচ্ছপ দুটো বালতিতে রেখে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মা সুপ্রভার গায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তিনি চোখ সরু করে তাকালেন। ইমনের বুক শিরশির করতে লাগলো। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো। ইমন ঘরে ঢুকলো। হাত ভেজা কেন? আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করছিলে? হাত ধুয়ে এসেছো? হ্যাঁ। সাবান দিয়ে হাত ধুয়েছ? ইমন সাবান দিয়ে হাত ধয়নি। তারপরেও ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে জানে এই মিথ্যা মাথা নাড়ার জন্যে তার বা কাঁধের ফেরেস্তা 5টা বদি লিখেছে। ফেরেস্তার নাম কোরআন কাতেবিন। তার কাজ মানুষের খারাপ কাজগুলো লেখা এবং কোনো খারাপ কাজের জন্য কয়টা বদি হয়েছে তার হিসেব রাখা। দাদিজান তাকে বলেছেন। দেখি, হাত কাছে আনো, সাবানের গন্ধ আছে কিনা দেখি। ইমন হাত এগিয়ে দিল। মা গন্ধ শুকলেন। মনে হলো তিনি সাবানের গন্ধ পেয়েছেন, কারণ কিছু বললেন না। সাবানের গন্ধ পাওয়ার কথা না। সে হাতে সাবান মাখেনি। কচ্ছপ ঘাটাঘাটি করেছে। মনে হয় কচ্ছপের গায়ে সাবানের গন্ধ আছে। কচ্ছপ শুকে দেখতে হবে। সুরাইয়া বলল, তোমার বোনটা দেখতে কিরকম হয়েছে? কার মতো হয়েছে? ইমন ভয়ে ভয়ে বলল, ছোট বাচ্চাদের মতো হয়েছে। বোকার মতো কথা বলছো কেন? ছোট বাচ্চা তো ছোট বাচ্চার মতোই হবে, বুড়োদের মতো হবে নাকি? দেখতে কার মতো হয়েছে? তোমার মতো না আমার মতো, নাকি তোমার বাবার মতো? জানি না মা। জানবে না কেন? দেখতে হয়েছে অবিকল তোমার বাবার মতো। তোমার বাবার নাক অনেকটা চাপা। এ দেখো, এর নাকও চাপা। চাপা না? ইমন বুঝতে পারছে না নাক চাপা কি চাপা না। তার কাছে তো নাকটা সুন্দরই লাগছে। তারপরে বলল, হুম। সুরাইয়া ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এখন তোমাকে আমি কি বলবো মন দিয়ে শুনবে। আমরা এই বাড়িতে থাকবো না। ইমন ভয়ে ভয়ে বলল, কোথায় যাব? তোমার বড় মামার বাড়িতে গিয়ে থাকবো। তোমার বড় মামা তার বাড়ির একটা ঘর আমাকে দিয়েছেন। একটা ঘরই তো আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট না? হুম। এরকম মুখ শুকনা করে হুঁ বলছো কেন? বড় মামার বাড়িতে থাকতে তোমার অসুবিধা কি? আর যদি অসুবিধা থাকেও কিচ্ছু করার নেই। তোমার বাবার কোনো খোঁজ নেই, কাজেই তোমাদের কপাল ভেঙেছে। আমাদের জীবন কিভাবে কাটবে জানো? আজ এই বাড়ি, কাল ওই বাড়ি। ইমন ভয়ে ভয়ে বলল, এই বাড়িতে কেন থাকবো না মা? এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট চাচার কোনো চাকরি বাকরি নেই। এতদিন সংসার চলেছে গ্রামের বাড়ির ধনী ধানি জমি বিক্রি করে। এভাবে আর কতদিন চলবে? তাছাড়া তোমার ছোট চাচা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, চোখ লাল করে আমার দিকে তাকায়। তার এত সাহস কেন হবে? যেখানে তোমার বাবা কোনোদিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি, সেখানে সে তাকাবে কেন? বড় মামার বাসায় কবে যাব মা? এই সপ্তাহের মধ্যেই যাব। তোমার বই খাতা তুমি নিজে সব গুছিয়ে নেবে। ওইখানে গেলে তোমার ভালোই লাগবে। খেলার সঙ্গী সাথী পাবে। তোমার বড় মামার 2 ছেলে আছে, টোকন আর শোভন। ওদের সঙ্গে খেলবে। এখানে একা একা থাকো। তোমার বড় মামা তোমাকে পছন্দও করেন, করেন না? ইমন বুঝতে পারছে না তার বড় মামা তাকে পছন্দ করেন কিনা। তার বড় মামার চেহারাটা রাগি রাগি, চশমা পরেন, চশমার ফাঁক দিয়ে তাকান। কেমন করে জানি তাকান। তিনি বাসার এই এলেই ফুলের গন্ধ পাওয়া যায়। সেই সন্ধে গা কেমন জানি ঝিমঝিম করে। পরে সে জেনেছে এটা ফুলের গন্ধ না, জর্দার গন্ধ। বড় মামা পান খান না, শুধু শুধু জর্দা খান। তিনি যখনই এ বাসায় আসেন 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন, ইমন নিয়ে যা। ইমন বিস্কিট নিয়ে যায়, কিন্তু তার কোনো আনন্দ হয় না, কারণ বিস্কিট তার পছন্দ না। শুধু চায়ে ডুবিয়ে বিস্কিট খেতে তার ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। বিস্কিট খাবার জন্য কেউ তো আর তাকে চা বানিয়ে দেবে না। সে ছোট মানুষ, কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা খেতে পারবে। সুরাইয়া বললেন, কথার জবাব দিচ্ছিস না কেন? তোর বড় মামা তোকে পছন্দ করে না? হুম। মুখ এমন শুকনা করে হুঁ বলছো কেন? মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। যাও, এখন সামনে থেকে যাও। সারাক্ষণ ভোতা মুখ দেখতে ভালো লাগে না। ইমন মার ঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে কি কচ্ছপ দুটো নিতে দেবে? মনে হয় দেবে না। কচ্ছপ দুটো এ বাড়িতেই রেখে যেতে হবে। মাকে একবার বলে দেখলে হয়। অবশ্যই বললেও লাভ হবে না। বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে কেড়ে কচ্ছপ দুটো নিয়ে নেবে। একটা লাভ হয়তো হবে, রাতে মার সঙ্গে ঘুমোতে পারবে। তাদের একটা ঘর দেওয়া হবে, তারা সবাই সেই ঘরেই থাকবে। সেখানে বেশিরভাগ সময় তাকে ছোট চাচার সঙ্গে ঘুমাতে হয়। সে যখন ঘুমাতে যায় তখন ছোট চাচা বাইরে। একা একা ঘুমাতে তার খুব ভয় লাগে। তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন সে ছোট চাচা ঘুমোচ্ছেন দেখে, তখন তার খুবই ভালো লাগে। সে যদি খুব নরম গলাতেও ডাকে, ছোট চাচা,
তাহলেও ছোট চাচা উঠে বসেন, গম্ভীর গলায় বলেন, কি হয়েছে হার্টনাট, বাথরুমে যাবি? হুম, আয় যাই, ঠিক সময় ডাক দিয়েছিস, আমারও বাথরুম পেয়েছে। ছোটটা, তোর কি বড়টা নাকি? না, আমারও ছোটটা। চল যাই। কে আগে যাবে, তুই না আমি? বড় থেকে ছোট না ছোট থেকে বড়? তুমি যা বলবে তাই। তাহলে তুই বরং আগে যা, কোলে করে নিতে হবে নাকি? হুম। বাথরুম থেকে ফেরার পর ঘুম না আসা পর্যন্ত ছোট চাচা গল্প বলেন। তার গল্পের কোনো আগামাথা নেই, শুরু নেই শেষ নেই, তবু ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে। ছোট চাচার সব গল্পই শুরু হয় মাঝখান থেকে। তারপর ব্যাঙটা বলল, পানিতে থেকে আমার সিরিয়াস সর্দি হয়েছে, নাক ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল, ওষুধপত্র কিছু দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, তেতো ওষুধ দেবেন না, মিষ্টি ওষুধ দেবেন। আবার বেশি মিষ্টিও দেবেন না, ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা মেঠাই ভেবে খেয়ে ফেলবে। ডাক্তার বলল, ওষুধ দেব? তবে আমি খুবই অবাক হচ্ছি, কারণ ব্যাঙের কখনো সর্দি হয় না বলে বইপত্রে পড়েছি। আপনার কি সত্যি সর্দি হয়েছে? ক্রমাগত হ্যাচ্ছ হ্যাচ্ছ করছি, তারপরও বিশ্বাস হচ্ছে না। তা হচ্ছে, যা হোক ওষুধ দিচ্ছি। ভিজিটের টাকা এনেছেন? এনেছি। এই নিন আধুলি, আমার শেষ সম্বল, ব্যাঙের আধুলি। বড় মামার বাড়িতে কেউ তাকে এমন অদ্ভুত অদ্ভুত গল্প শোনাবে না। রাতে বাথরুম পেলে কোলে করে বাথরুমে নিয়ে যাবে না। কি আর করা, বড় মামার বাড়িতেও নিশ্চয়ই অনেক মজার মজার ব্যাপার হবে। কিছু কিছু মজা সব বাড়িতেই থাকে। বড় মামার দুই ছেলে টোকন আর শোভনের সঙ্গে তার হয়তো খুবই ভাব হবে। ওদেরও একটা বোন আছে, নাম মিতা, সবাই ডাকে মিতু। তার সঙ্গে ভাব হবে কিনা কে জানে, মনে হয় হবে না। মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধুত্ব, ছেলেদের সঙ্গে ছেলেদের। পায়ে তেল মাখানোর ব্যাপারটায় সুপ্রভা মনে হয় খুব আরাম পায়। তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যে আবার নাকও ডাকে। এইটুকু ছোট বাচ্চা নাক ডাকিয়ে ঘুমাবে কেন? তার উপর মেয়ে মানুষ। সুরাইয়ার খুব রাগ লাগে, এখনো রাগ লাগছে। চট দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছা করছে। রাগ সামলে সুরাইয়া বারান্দায় গেল। ফিরোজ বারান্দায় পা ছড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে। ফিরোজ বলল, কেমন আছো ভাবি? একই বাড়িতে বাস করছে, অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলছে কেমন আছো ভাবি। এর মানে কি? এই যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া তুমি ভালো থাকো না? সুরাইয়া বলল, ফিরোজ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ফিরোজ খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখতে রাখতে বলল, বলো। ইমন উঠে চলে যাচ্ছে। সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই। বড়রা তাদের জরুরি কথার আশেপাশে ছোটদের চায় না, অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয়। সুরাইয়া বেতের মোড়া এনে ফিরোজের সামনে বসল। ফিরোজ শঙ্কিত বোধ করছে। ভাবির বসার ভঙ্গি কঠিন। ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছে? কি নিয়ে ঝগড়া করবে? ভাবি, চা খাবে? চা দিতে বলি, চা খেতে খেতে কথা বল। তোমার সঙ্গে আমার এমন কোনো কথা নেই যে চা খেয়ে খেয়ে বলতে হবে। ফিরোজ শোনো, আমি এখানে থাকবো না। আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে গিয়ে থাকবো। ফিরোজ বলল, আমি জানি, ইমন আমাকে বলেছে। তুমি একটা ঠেলা গাড়ি এনে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের ট্রাঙ্ক, ইমনের পড়ার টেবিল চেয়ার, আমার বড় কালো ট্রাঙ্কটা। কবে যাবে ভাবি? কবে মানে? আজই যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, সবার জন্যই ভালো। তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। আমার জন্য ভালো কেন? তোমার চাকরি বাকরি কিছু নেই, এত বড় সংসার পুষতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তুমি অকারণে এত কিছু করবে কেন? তুমি কে? ভাবি, আমি ইমনের চাচা। বাপ যখন থাকে না তখন চাচা ফাচা অনেক দূরের ব্যাপার। তোমার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না, তবে আমার মনে হয় এখানে থাকাটাই তোমাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? পরিবেশে অভ্যস্ত হবার ব্যাপার আছে। তুমি এই পরিবেশে থেকে অভ্যস্ত, ইমন অভ্যস্ত। তুমি জমি বিক্রি করে করে আমাদের খাওয়াবে? হ্যাঁ ভাবি। সেটা কতদিন? তোমাদের কি জমিদারি আছে? জমিদারি নেই, জমি জমা খুব সামান্যই আছে। ভাবি, আমি ব্যবসা শুরু করেছি, বোতল সাপ্লাইয়ের কাজ পেয়েছি। সামান্য হলেও কিছু টাকা পয়সা তো পাচ্ছি। ব্যবসার নিয়মকানুন বুঝতে শুরু করেছি। আমার ধারণা আমি ভালোই করব। ভালো করলে ভালো, ভালো করতে থাকো, কোটিপতি হয়ে যাও। গাড়ি হোক বাড়ি হোক, তোমরা সুখে থাকো। তোমাকে যা বলেছি করো, আমাকে একটা ঠেলা গাড়ি এনে দাও। ভাবি শোনো, মার শরীর খারাপ,
মা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। মা আসুক, তারপরে যেও। ওনার সঙ্গে আমার যাওয়ার সম্পর্ক কি? আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে। তুমি আরেকটা কাজ করবে। সুপ্রভাকে আমি পালতে পারছি না, তাকে পালক দেবার ব্যবস্থা করবে। কি বলছো বুঝতে পারছি না ভাবি। বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ছেলেপুলে নেই, এমন কোনো একটা ফ্যামিলিতে ওকে দিয়ে দাও। সেও সুখে থাকবে, আমিও সুখে থাকবো। এসব যন্ত্রণা আমার অসহ্য লাগছে। ও আচ্ছা। মেয়েটা হয়েছে অপয়া, ও পেটে আসার পর থেকে যত সমস্যা, আমার আর ভালো লাগে না। ভাবি তুমি আজই যাবে? হুম। ইমনের স্কুল তো অনেক দূরে হয়ে যাবে, স্কুল থেকে ওকে আনা নেয়া কে করবে? জানি না, স্কুল বদলে দিব, কিংবা ঘরে বসে থাকবে। বাপ নেই ছেলের আবার স্কুল কিসের? তার কি পড়াশোনা হবে? হবে না। বড় হয়ে ইট ভাঙবে কিংবা রিক্সা চালাবে। সুপ্রভার ঘুম ভেঙেছে, কাঁদতে শুরু করেছে। সুরাইয়া উঠে চলে গেল। ফিরোজ বসে রইল। পত্রিকা পড়া হয়নি, এখন আর পড়তে ইচ্ছা করছে না। ভাবি যখন চলে যাবে বলে ঠিক করেছে, তখন যাবেই। তাকে বোঝানোর কেউ নেই, সে কারো কথা শুনবে না। ইমন ছোট ছোট পায়ে আসছে। ছোট চাচার দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। ফিরোজ হাত ইশারায় কাছে ডাকল। ইমন আসছে, কিন্তু অন্যদিকে তাকিয়ে এগোচ্ছে। একবারও তার চাচার দিকে তাকাচ্ছে না। ছেলেটা অদ্ভুত হয়েছে, অদ্ভুত কিন্তু অসাধারণ। খবর কি রে বেটা হার্ডনাট? ভালো। বড় মামার বাড়িতে চলে যাচ্ছিস তাহলে? হুম। গুড। যাবার সময় কাঁদবি না তো? না। ভেরি গুড। বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না। তুই বোকা না বুদ্ধিমান? জানি না। আই পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান। কোলে এসে বস, আমি তোর চলে বিলি কেটে কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস তখন বুঝবো তুই বোকা, আর না কেঁদে থাকতে পারলে তুই বুদ্ধিমান। ইমন গুটিসুটি মেরে তার চাচার কোলে বসে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর, কোনো লাভ হচ্ছে না। চোখ ভর্তি করে পানি আসছে। সে সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলছে। ছোট চাচার কাছে সে বোকা প্রমাণিত হচ্ছে। এই দুঃখবোধেও সে আক্রান্ত। তবে সে জানে না ছোট চাচাও তার মতোই বোকা। ছোট চাচার চোখও ভিজে উঠছে, পানি জমতে শুরু করেছে। হাডনাট। হুম। যেখানে থাকিস, যেভাবে থাকিস, ভালো থাকবি। আচ্ছা। আর কিছু নিয়ে মন খারাপ করবি না। আচ্ছা। গল্প শুনবি? হুম। এক দেশে ছিল এক ব্যাঙ। কথা নেই বার্তা নেই, হঠাৎ বেচারা সর্দি লেগে গেল। সর্দি এবং কফ, সারাদিন নাক ঝাড়ে আর খক খক করে কাশে। ব্যাঙের স্ত্রী বলল, ওগো ডাক্তারের কাছে যাও, তোমার কাশির শব্দে বাচ্চারা ঘুমোতে পারছে না। ব্যাঙ বলল, ডাক্তারের কাছে যে যাব, ভিজিটের টাকা লাগবে না? তার স্ত্রী বলল, আধুলিটা নিয়ে যাও। ব্যাঙ বলল, আধুলিটাই আমাদের শেষ সম্বল, সেটা নিয়ে যাব? হ্যাঁ যাও, শরীরটা তো আগে দেখবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, শরীর গেলে কি আর পাওয়া যায়? ব্যাঙ বলল, বউ কথাটা তো ভালোই বলেছ। আচ্ছা যাই, ডাক্তারকে বরং দেখিয়েই আসি। ব্যাঙের স্ত্রী বলল, ব্লাড প্রেশারটা একটু চেক করি। আমার ধারণা তোমার প্রেশারটাও বেড়েছে। কাল রাতে বৃষ্টির সময় তুমি যখন ডাকছিলে, তখন তোমার গলা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। চাচা দম নেবার জন্য থামতে ইমন বলল, বাবা কি আর ফিরে আসবে না চাচা? বুঝতে পারছি না। ধরে নে ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি না? হুম। তোর মা সারাক্ষণ ভাবছে এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে। গেটে সামান্য শব্দ হলে ছুটে আসে। এই অবস্থাটা তো ভয়ঙ্কর। সুপ্রভা খুব কাঁদছে। সুরায়া মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টা করছে না। কাঁদুক, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে, তখন তো কেউ তার কান্না থামাতে আসে না। সে কেন যাবে? তার এত কি দায় পড়েছে?